বন্ধুরা, সিনেমাটি শুরু হয় একজন ছেলেকে দেখিয়ে, যার নাম জুন। তার পরিবারে ছিল মা, বাবা এবং একটি ছোট বোন। তারা সবাই একসাথে একটি ফ্ল্যাটে থেকে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিল। জুনের জীবনও বেশ মজার ছিল। সারাদিন বন্ধুদের সঙ্গে ভিডিও গেম স্ট্রিমিং, খাওয়া দাওয়া আর ঘুম, এই নিয়মিত রুটিনের মধ্যেই ঘুরপাক খাচ্ছিল জুনুর জীবন। কিন্তু একদিন এমন কিছু ঘটে যা তার জীবন পুরোপুরি পাল্টে দেয়। সেদিন জুনুর পরিবার বাইরে ছিল, না বোন না মা বাবা, শুধু জুন্না একা ঘরে ছিল এবং স্বভাব অনুযায়ী গেম খেলায় ব্যস্ত ছিল। ঠিক তখনই নিউজ চ্যানেলে একটি রিপোর্ট আসে, যেখানে বলা হয় সিওল শহরের গাংবুকডং এলাকায় একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে আক্রান্ত মানুষজন জম্বিতে পরিণত হচ্ছে এবং তারা অন্যদের কামড়ে দিয়ে সংক্রমিত করছে। ভাইরাস এত দ্রুত ছড়াচ্ছে যে সরকারও কিছু করতে পারছে না। শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই খবর শুনে জুনুর গা ঘেমে যায়। সে জানালার বাইরে তাকিয়ে দেখে মানুষজন একে অপরকে কামড়ে দিয়ে সংক্রমিত করছে। ভয়ে সে দ্রুত ঘরের ভিতরে ফিরে আসে এবং ভাইরাস নিয়ে চিন্তা করতে থাকে। ঠিক তখনই তার প্রতিবেশী জোর করে ঘরে ঢুকে পড়ে এবং ওয়াশরুম ব্যবহার করার অনুমতি চায়। জুনু না করতে পারে না এবং অনুমতি দেয়। এরপর সে আবার নিউজ দেখতে শুরু করে, যেখানে বলা হয় আক্রান্ত ব্যক্তিরা কিছু সময় পর আক্রমণাত্মক হয়ে ওঠে, তাদের ত্বক সাদা হয়ে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে প্রতিবেশীর দিকে তাকাতেই জুনু দেখে তার মধ্যে সব লক্ষণ দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সে জম্বিতে পরিণত হয়ে জুনুর উপর হামলা চালায়। কিন্তু জুনু কোনোভাবে তাকে ঘর থেকে বের করে দেয় এবং দরজা শক্ত করে বন্ধ করে দেয়। জুনুর সাহস ভেঙে পড়ছিল। ঠিক তখনই তার পরিবারের পক্ষ থেকে একটি টেক্সট আসে, স্টে অ্যালাইভ। এই বার্তা দেখে তার কিছুটা সাহস ফিরে আসে। সে একটি কাগজে স্টে অ্যালাইভ লিখে পরিবারের ছবিতে লাগিয়ে দেয় এবং এটিকে নিজের মোটিভেশন হিসেবে দেখে। সে নিজেকে নিরাপদ রাখার সিদ্ধান্ত নেয়। প্রথমেই ফ্রিজ দিয়ে দরজা আটকে দেয়। এরপর একটি বড় কাগজে স্টে অ্যালাইভ লিখে নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যাতে কেউ তাকে সাহায্য করতে আসে। কিন্তু কোনো সাহায্য আসে না। ঘন্টা পেরিয়ে দিন, দিন পেরিয়ে সপ্তাহ চলে যায়। বাইরে পুরো এলাকা জম্বিল্যান্ডে পরিণত হয়। এই তথ্য সে তার ড্রোন ক্যামেরা দিয়ে সংগ্রহ করে। প্রতিদিন জম্বিরা খাবারের খোঁজে তার বাড়ির সামনে আসে, কিন্তু নিরাপত্তার কারণে ভিতরে ঢুকতে পারে না। যদিও তারা মানুষ ছিল, কিন্তু তাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি আরও তীব্র হয়ে গেছে। এমনকি তারা তাদের আগের রুটিন অনুসরণ করে কাজেও যায়, যা সত্যিই অবাক করার মতো। 4 দেয়ালের মধ্যে বন্দী জুনু এখন ক্লান্ত হয়ে পড়ে। তখন তার মাথায় বুদ্ধি আসে, রেডিওর মাধ্যমে সাহায্য চাইবে। কিন্তু ঘরের রেডিও বা এমন কোনো ওয়্যার্ড ইয়ারফোন নেই যা অ্যান্টেনার মতো কাজ করতে পারে। এতে সে হতাশ হয়, কিন্তু আশা ছাড়ে না। প্রতিদিন সে একটি ভিডিও বানিয়ে পোস্ট করে সাহায্যের আশায়। অনেকদিন ভিডিও পোস্ট করার পরেও কেউ আসে না। ভাইরাস ছড়িয়ে পড়েছে অনেক দিন। খাবার দাবার শেষ হয়ে যায়, ইন্টারনেটও বন্ধ হয়ে যায় এবং সে আরও বিপদে পড়ে এবং বাধ্য হয়ে ঘরে বন্দী থাকে। এক রাতে জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে দেখে একজন সাধারণ মানুষ, একজন পুলিশ মহিলা। সে একে একে জম্বিদের গুলি করে মেরে ফেলে এবং সাহসের সঙ্গে নিজের জীবন রক্ষা করে। কিন্তু অতিরিক্ত গুলি চালানোর কারণে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এরপর জম্বিরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য জুনো তার ঘর থেকে লুকিয়ে দেখে এবং আরও ভয় পায়। সে সেই মেয়েটিকে বাঁচাতে চায়, তাই জম্বিদের দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করে। সে ঘর থেকে বেরিয়ে তাদের সামনে আসে, কিন্তু চালাক জম্বিরা তার ফাঁদে পড়ে না এবং সেই মেয়েটিকে শিকার করে ফেলে। জুনু নিজের চোখের সামনে মেয়েটিকে মরতে দেখে, কিন্তু কিছু করতে পারে না। দুঃখজনকভাবে সে তাকে বাঁচাতে ব্যর্থ হয়। এখনও জুনু সেই মানসিক ধাক্কা থেকে বের হতে পারেনি। ঠিক তখনই তার দরজায় একটি জোরালো শব্দ হয়। তার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভীত সন্ত্রস্ত পায়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর হিংস্র জম্বি, যে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করছে। আর কিছুক্ষণের মধ্যেই সে সফলও হয়। এই দৃশ্য দেখে জুনো তার বুদ্ধি কাজে লাগিয়ে একটি পরিকল্পনা করে। সে দ্রুত ব্যালকনির দিকে যায় এবং এমন অভিনয় করে যেন সে নিচে ঝাঁপ দিতে চলেছে। জম্বি তার এই ফাঁদে পা দিয়ে জুনোকে ধরতে ব্যালকনি থেকে নিচে লাফিয়ে পড়ে, আর জুনু ব্যালকনি ধরে ঝুলে থেকে নিজের প্রাণ বাঁচায় এবং আবার ঘরের ভিতরে ফিরে আসে। জম্বিকে ফাঁদে ফেলে নিজের প্রাণ বাঁচিয়ে জুনু কিছুটা স্বস্তি অনুভব করে। কিন্তু হঠাৎ তার পেটে খিদে অনুভব হয়। সে দ্রুত ঘরে খাবার খুঁজতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত ঘরে কোনো খাবার অবশিষ্ট নেই, শুধু কিছু পানীয়। সে সেগুলো খেয়ে নিজের ক্ষুধা কিছুটা শান্ত করে। এতদিন ধরে একা থাকার ফলে জুনো মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং হ্যালুসিনেশনে ভুগতে শুরু করে। একবার তার মনে হয় তার পরিবার নিরাপদে ফিরে এসেছে এবং সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এটা ছিল শুধুই তার কল্পনা।
বাস্তবতা এখনও ভয়ঙ্কর। হঠাৎ সে দেখে তার ফোনের সিগন্যাল এসেছে এবং একটি ভয়েস মেসেজ আসে তার পরিবারের কাছ থেকে। তারা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ঠিক তখনই জম্বিরা তাদের ওপর হামলা চালায় এবং তারা তাদের শেষ কথা জুনোকে বলতে পারে না। এই মেসেজ শুনে জুনো ভীষণ কষ্ট পায় এবং রাগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। পরিস্থিতি মেনে নিয়ে সে ফ্ল্যাট থেকে বের হয়, কিন্তু জম্বিরা তাকে দেখে ফেলে এবং তার দিকে ছুটে আসে। জুনো সাহস করে তাদের মুখোমুখি হয় এবং একটি লোহার রড দিয়ে এক জম্বিকে আঘাত করে উপরের ফ্ল্যাটে পাঠিয়ে দেয়। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি, আরও অনেক জম্বি তার দিকে এগিয়ে আসে। সে দ্রুত ঘরে ফিরে দরজা বন্ধ করে দেয়। জুনো বুঝতে পারে না কিভাবে এই পরিস্থিতিতে টিকে থাকবে। তার মনে একটাই কথা, স্টে অ্যালাইভ, কিন্তু কিভাবে? এই প্রশ্ন তাকে কুড়ে কুড়ে খায়। সে সিদ্ধান্ত নেয় জম্বি হয়ে যাওয়ার চেয়ে আত্মহত্যা ভালো। সে ফাঁসির দড়ি গলায় পড়তে যায়, ঠিক তখনই তার মুখে আলো পড়ে সামনের বিল্ডিং থেকে আশা জাগানো এক রশ্মি। সে দ্রুত দড়ি খুলে প্রাণ বাঁচায়। বাইরে গিয়ে দেখে এক সুন্দরী তরুণী দাঁড়িয়ে আছে, তার নাম কিম। বহুদিন পর একজন মানুষকে দেখে জুনো আনন্দিত হয়। সে কথা বলতে চায়, কিন্তু কিম তাকে চুপ থাকতে বলে এবং সকাল 7টায় জানালায় আসার ইঙ্গিত দেয়। এরপর তারা জানালা দিয়ে ইশারায় কথা বলতে শুরু করে। কিম খুব বুদ্ধিমতী ছিল। সে তার দরজায় একটি ফাঁদ তৈরি করেছিল যাতে একটি জম্বি আটকে যায়। কিম তাকে মারতে চায়, কিন্তু তার মায়াবান মন তাকে থামিয়ে দেয়। কিন্তু নিজের প্রাণ বাঁচাতে সে শেষমেশ জম্বিকে মেরে ফেলে। জুনো কিমকে খাবার চাইলে কিম একটি বলের সঙ্গে খাবার বেঁধে তার দিকে ছুঁড়ে দেয়। দুর্ভাগ্যবশত বলটি মাঝপথে পড়ে যায়। কিম দুঃখ পায়, কিন্তু জুনো তার ড্রোন ব্যবহার করে কিমের ফ্ল্যাটে পৌঁছে একটি দড়ি তৈরি করে। সেই দড়ির মাধ্যমে কিম আবার খাবার পাঠায় এবং এইবার সফলভাবে জুনো খাবার পায়। কিন্তু নিচে তাকিয়ে জুনো দেখে একটি জম্বি সেই দড়ি ধরে ফেলেছে। সে ছিল একজন ফায়ার ফাইটার, তাই দড়ি বেড়ে উঠতে পারত। সে দড়ি ধরে কিমের ফ্ল্যাটে উঠতে থাকে। দড়ি ছিল কিমের ঘরের একটি টেবিলে বাঁধা। জম্বি উঠতে উঠতে টেবিলকে টেনে আনে, যা কিমকে আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। জম্বি থেমে না গিয়ে তার দিকে এগিয়ে আসে। এটা দেখে জুনো আবার তার ড্রোনকে অস্ত্র বানিয়ে জম্বির মুখে আঘাত করে এবং তাকে আহত করে। ঠিক তখনই যখন জুনো সেই ভয়ঙ্কর জম্বির সঙ্গে লড়াই করছিল, আরও একদল জম্বি তার ফ্ল্যাটের দরজায় এসে ধাক্কা দিতে শুরু করে এবং দরজা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। এই দৃশ্য দেখে জুনো তার ড্রোনের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর সেই সুযোগে এক জম্বি ড্রোন ধরে উপরের দিকে উঠতে থাকে। ঠিক তখনই কিম দাইরে বেরিয়ে আসে এবং সেই জম্বির হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে তাকে নিচে ফেলে দেয়। জম্বির ভয়ঙ্কর মৃত্যু হয়। যদিও জুনো এবং কিম এই বিপদ থেকে বেঁচে যায়, কিন্তু সমস্যা শেষ হয়নি। সবচেয়ে বড় সমস্যা ছিল খাবার। জুনুর কাছে আর কোনো রেশন অবশিষ্ট ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় অন্য ফ্ল্যাটে গিয়ে খাবার খুঁজবে। যদিও এটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আর কোনো উপায় ছিল না। সে প্রস্তুতি নিয়ে বাইরে বের হয়। একটি মৃত জম্বির পকেট থেকে চাবি নিয়ে তার ফ্ল্যাটে প্রবেশ করে। সেখানে খুঁজে পেয়ে যায় প্রচুর খাবার, একটি ইয়ারফোন এবং একটি ওয়াকিটকি। এই জিনিসগুলো নিয়ে সে একটি ঘরে প্রবেশ করে যেখানে একটি মৃত মেয়ে বিছানায় শুয়েছিল। ঠিক তখনই পেছন থেকে একটি জম্বি এসে তার ওপর হামলা চালায়, কিন্তু জুনো সাহস করে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং নিরাপদে নিজের ফ্ল্যাটে ফিরে আসে। ফ্ল্যাটে ফিরে সে প্রথমে খেয়ে নেয়, তারপর এফএম চালু করে সাহায্যের বার্তা পাঠানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সিগন্যাল না থাকায় কোনো বার্তা পৌঁছায় না। হতাশ হয়ে সে একটি ওয়াকিটকি দড়ির মাধ্যমে কিমের কাছে পাঠায়, আর একটি নিজের কাছে রাখে। এখন তারা এই ওয়াকিটকির মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে থাকে। কথোপকথনের সময় কিম জানায় সে উচ্চতা থেকে খুব ভয় পায়। এইভাবে তারা একে অপরের সঙ্গে তাদের একাকিত্ব ভাগ করে নেয় এবং একে অপরের সহায়তা হয়ে ওঠে। এদিকে জল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাই তারা নিজেদের ফ্ল্যাটের বাইরে পাত্র রেখে বৃষ্টির জল সংগ্রহ করে তৃষ্ণা মেটায়। পরদিন কিমের বিল্ডিংয়ে প্রচুর জম্বি ঢুকে পড়ে এবং এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। এই শব্দে কিম ভয় পেয়ে যায় এবং হঠাৎ তার হাত থেকে কিছু পড়ে যায়। সেই শব্দে জম্বিরা তার ফ্ল্যাটের দিকে এগিয়ে আসে। এই খবর পেয়ে জুনো কিমের পাশের ফ্ল্যাটের ল্যান্ডলাইন নম্বরে কল করে। রিংটোনের শব্দে জম্বিদের দৃষ্টি সেদিকে সরিয়ে দেয়। তার বুদ্ধিমত্তায় কিমের প্রাণ বেঁচে যায়। তারা বুঝে যায় এই জায়গা আর নিরাপদ নয়। কিম জানায় জুনুর বিল্ডিংয়ের 8ম তলায় একটি ফ্ল্যাট রয়েছে যেখানে অনেক দিন ধরে কেউ নেই। তারা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সাহস করে নিচে নামে, কিন্তু জম্বিরা তাদের দেখে আক্রমণ করে। তারা লড়াই করে লিফটে উঠে 8ম তলায় যায়, কিন্তু সেখানে পৌঁছেই আরও জম্বির মুখোমুখি হয়।
তখনই একজন ব্যক্তি এসে তাদের নিজের ফ্ল্যাটে নিয়ে যায় এবং প্রাণ বাঁচায়। সে তাদের খাবার ও পানি দেয়। জুনু খেয়ে নেয়, কিন্তু কিম কিছুটা সন্দেহ করে। পরে বাধ্য হয়ে কিমও খেয়ে নেয়, কিন্তু খাবার পরই তারা অজ্ঞান হয়ে পড়ে। সেই ব্যক্তি তাদের বেঁধে ফেলে এবং তার জম্বি স্ত্রীকে খাওয়ানোর জন্য কিমকে নিয়ে যায়। ঠিক তখনই জুনু জ্ঞান ফিরে পেয়ে বন্দুক তাক করে এবং কিমকে ছাড়ার নির্দেশ দেয়, কিন্তু সেই ব্যক্তি কথা শোনে না। জম্বি স্ত্রী কিমের দিকে এগিয়ে আসে। কিম তার মুখ বেঁধে বাইরে বেরিয়ে আসে এবং সেই ব্যক্তিকে তার স্ত্রীর খাবার বানিয়ে দেয়। এরপর তারা দুজনকেই গুলি করে মেরে ফেলে। এই কাজ তাদের জন্য খুব কঠিন ছিল। গুলির শব্দে সব জম্বি তাদের ফ্ল্যাটের দিকে ছুটে আসে। বাঁচার আশা ক্ষীণ হয়ে যায়। তাই কিম জুনুকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, আমি জম্বি হতে চাই না। ঠিক তখনই তারা বাইরে হেলিকপ্টার দেখতে পায়। বাঁচার আশা জাগে। তারা ছাদে যাওয়ার চেষ্টা করে, অনেক জম্বিকে মেরে ছাদে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো হেলিকপ্টার দেখা যায় না। তখনই আরও জম্বি ছাদে আসে। জুনো নিরবিচ্ছিন্নভাবে গুলি চালায়, কিন্তু গুলি শেষ হয়ে যায়। ঠিক তখনই একটি হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে নেয়। এভাবেই সিনেমার গল্প শেষ হয়। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্টে জানাও তোমার মতামত, আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে ফেলো।